প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে পড়তে যাচ্ছি জসিমউদ্দিনের ছোট 3টি গল্প। আমাদের প্রথম গল্প বোকার বাণিজ্য। এক ছিল তাঁতি, ঘরে বসে কাপড় বোনে। ব্যবসায়ীরা এসে তাকে ঠকিয়ে কম দামে কাপড় কিনে নিয়ে যায়। তার বউ তাকে পরামর্শ দিল, তুমি হাটে গিয়ে কাপড় বেচো না কেন? পরামর্শটি তাঁতির খুব পছন্দ হলো। সে নৌকাখানা ভালো মতো সেঁচে বড় একটা লম্বা দড়ি দিয়ে ঘাটে বেঁধে রাখল। রাত হলে কাপড়ের বোঝা নৌকায় রেখে তাঁতি নৌকার দড়ি না খুলেই নৌকা বাইতে আরম্ভ করল। নদীতে ছিল খুব স্রোত। তাঁতি খানিক নৌকা বেয়ে এগিয়ে যায়, আবার স্রোত তাকে পেছনে টেনে আনে। এভাবে সারা রাত নৌকা বেয়ে সে একটুও এগোতে পারল না। তার কিন্তু মনে হলো সে নৌকা বেয়ে অনেক দূর চলে এসেছে। সকালবেলা তাঁতির বউ নদীতে পানি নিতে এসেছে। তাঁতি তাকে দেখে জিজ্ঞেস করে, মা লক্ষ্মী, বলতে পারো এটা কোন ঘাট? তাঁতির বউ তাকে চিনতে পেরেছে। বউকে মা বলা খুবই খারাপ। সে ঝাঁটা তুলে তাঁতিকে মারতে আসে। মিনসে বলে কি? অল্পক্ষণে তাঁতি তার বউকে চিনতে পারল। তাঁতি বলে, আচ্ছা, আমার হলো কি? সারা রাত নৌকা বাইলাম, কিন্তু নিজের ঘাট থেকে 1 ইঞ্চিও এগিয়ে যেতে পারলাম না। বউ আঙুল দিয়ে দেখিয়ে বলল, নৌকা যে বাইরে, নৌকার দড়ি খুলেছিলে? নৌকা তো খুঁটির সঙ্গে বাঁধা আছে। তাঁতি বলল, তাই তো, বড় ভুল হয়েছে। ধন্যবাদ। পড়ছি জসিমউদ্দিনের ছোট গল্প সমানে সমান। ছোট্ট একটা নদী, হেঁটেই পার হওয়া যায়। তার পশ্চিম পারে থাকে এক ট্যাটন, নাম ধুলি। পূব পারে থাকে আর এক ট্যাটন, তার নাম বালি। ট্যাটন মানে অতি চালাক, লোক ঠকিয়ে বেড়ানোই তার পেশা। বালি এক ছালা বিচে কলার বীজ মাথায় নিয়ে নদীর ওপার দিয়ে যাচ্ছে। পশ্চিম পারের ট্যাটন ধুলি তেমন আরেক গাছা গাবের পাতা মাথায় নিয়ে নদীর এপার দিয়ে যাচ্ছে। কেউ কাউকে জানে না। ধুলি বালিকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, তোমার ছালায় কি নিয়ে যাচ্ছ? বালি উত্তর করল, 1 বস্তা গোলমরিচ নিয়ে চলেছি হাটে। তোমার মাথায় কি নিয়ে যাচ্ছ ভাই? ধুলি বলল, 1 ছালা তেজপাতা নিয়ে চলেছি হাটে। দুইজনে নদীর এপার ওপার পথ ধরে চলছে, আর প্রত্যেকের বুদ্ধিতে শান দিচ্ছে কি করে একে অপরকে ঠকাবে। ধুলি ভাবে, যদি আমার গাবের পাতার বস্তা বদল করে ওর গোলমরিচের বস্তা নিতে পারতাম। বালি ভাবে, যদি আমার কলার বীজের বস্তা বদল করে ওর তেজপাতার বস্তা নিতে পারতাম। কিন্তু কেউ কাউকে কিছু বলে না, কেবল মনে মনে নানা ধরনের সন্ধি ফিকির আঁটে। আর এ কথা সে কথা বলে এ ওর আপন হতে চায়। অনেকক্ষণ পর বালি ধুলিকে বলে, আচ্ছা ভাই, তোমার সঙ্গে যখন এতই খাতির হলো, এসো আমরা একে অন্যের বোঝা বদলা বদলি করি। ধুলি তো তাই চাই। সে তার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা নিতে পারে তবে তো পোয়া 12। একটু কেশে সে জবাব দেয়, আগেকার দিনে রাজপুত্রেরা বন্ধুত্ব করতে পাগড়ি বদল করত। এসো ভাই, আমাদের বন্ধুত্ব হোক ছালা বদল করে। দুজনেই দুজনের কথায় খুশি। বালি তার কলা বীজের বস্তা বদল করে ধুলির গাবের পাতার বস্তা নিল। এ বলে, আমি ওকে ঠকিয়েছি। ও বলে, আমি তাকে ঠকিয়েছি। সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করল না। বাড়িতে নিয়ে গিয়ে ধুলি দেখে তার বস্তা ভরা শুধু বিচে কলার বীজ, একটাও গোলমরিচের দানা নেই। বালিও তেমনই দেখল, তার বস্তা ভরা শুধু গাবের পাতা। প্রত্যেকে মনে মনে হাসল, আর এ ওর বুদ্ধির তারিফ করতে লাগলো। কিন্তু দুজনে মনে মনে ফন্দি আঁটতে লাগলো কি করে একে অপরকে ঠকাবে। পরদিন ভোরবেলায় বালি নদীর ওপারে চুলা জ্বালিয়ে তার উপরে 1 হাঁড়ি গরম পানি জাল দিতে লাগলো। নদীর এপার হতে ধুলি ডেকে জিজ্ঞেস করলো, দোস্ত কি করছো? বালি উত্তর করল, তোমার সঙ্গে গোলমরিচের বস্তা বদল করে তেজপাতা নিয়ে হাটে গিয়েছিলাম। আমার বেশ লাভ হয়েছে, তাই সকাল সকাল ভাত রান্না করছি। ধুলি বলল, আমিও ভাই তোমার গোলমরিচ বেচে বেশ কিছু পেয়েছি, কিন্তু আমার তো চুলা নেই। আমার কাছে কিছু চাউল আছে, তোমার হাঁড়ির মধ্যে ছেড়ে দিই, দুজনে একসঙ্গে ভাত খাবো। বালি ভাবল, তা মন্দ কি, আমি তো শুধু পানি সিদ্ধ করছি। ও যদি এর মধ্যে কিছু চাউল ছেড়ে দেয় তবে ওর ওপর দিয়েই আজকের সকালের আহারটা সেরে নিব। প্রকাশ্যে বলল, তা বেশ তো, তোমার চাউল নিয়ে এসো, আমরা একসঙ্গে রান্না করে খাই। নদীতে পানি অল্প, হেঁটেই পার হওয়া যায়। এপার থেকে ধুলি এসে সেই উনানের পাশে বসল। বালি যেই একটু ওদিকে তাকিয়েছে
অমনি ধুলি তার কাপড়ের এক কানি একটা পোটলার মতো করে ধরল, যেন ধুলি বুঝতে পারে তার মধ্যে চাউল আছে। তারপর বালিকে বলল, দেখো দেখো ভাই, আকাশ দিয়ে কেমন একটা পাখি যাচ্ছে। পুপ্পারের ট্যাটন একটু চেয়েছে, অমনি ধুলি তার কাপড়ের পুটলি খুলে হাঁড়ির মধ্যে চাল ঢালছে, এরূপ ভান করে কাপড় ঝাড়া দিতে লাগলো। তারপর হাঁড়ির মুখে ঢাকনি দিয়ে দুইজন চুলায় জাল দিতে লাগলো। অনেকক্ষণ চুলায় জাল দিয়ে যখন তারা ঢাকনি খুলল, তখন দেখা গেল হাঁড়ির মধ্যে শুধুই গরম পানি সেদ্ধ হচ্ছে, একটাও ভাত নেই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারা সবই বুঝতে পারল। বালি তখন ধুলিকে বলল, দেখো ভাই, এখন সত্যিই বুঝতে পারলাম আমরা কেউ কারো চাইতে বুদ্ধিতে কম না। আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের উপর ছেড়ে শুধুই সময় নষ্ট করছি। এসো আমরা সত্যিকার বন্ধু হই। আমাদের দুজনের বুদ্ধি একসঙ্গে ব্যবহার করলে আমরা অনেক লাভ করতে পারবো। ধুলি বলল, বেশ ভাই, আমি তাতে রাজি আছি। তখন দুই বন্ধু অনেক পরামর্শ করে এ দেশ ছেড়ে বহু দূরে আর এক দেশে চলে গেল। সেখানে গিয়ে শুনল এক বিদেশি সওদাগর কিছুদিন হলো মারা গিয়েছে। তার টাকা পয়সার অন্ত ছিল না। আত্মীয় স্বজনেরা তা ভাগবাটোয়ারা করে নিয়েছে। এক গাছতলায় বসে দুই ট্যাটন নানা রকম ফন্দি ফিকির করতে লাগলো। তারপর রাত হলে সেই লোকটির কবর খুঁড়ে তার মধ্যে ধুলি লুকিয়ে রইল। পরদিন সকালবেলায় বালি সেই সওদাগরের বাড়ির সামনে গিয়ে ডাক ছেড়ে কাঁদতে লাগলো। তার কান্না শুনে পাড়ার সকলে এসে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? সে বলল, এ বাড়ির সওদাগর সাহেব ছিলেন আমার পিতা। তার মরার খবর শুনে আমি অমুক দেশ থেকে এসেছি, কিন্তু আমার পিতার সমস্ত সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে, আমার জন্য কিছুই রাখেনি। এই বলে সে আবার কাঁদতে লাগলো। বিদেশি লোক বলে সবারই একটু দয়ার ভাব, আর লোকটি অমন ইনিয়ে বিনিয়ে কাঁদছে। তার কান্না শুনে সকলের চোখেই পানি আসলো। কিন্তু সওদাগরের আত্মীয় স্বজনরা বলল, ও যে সওদাগরের ছেলে, তার প্রমাণ কি? বালি তখন কান্না থামিয়ে বলল, আমার বাবা আমাদের দেশে গিয়ে আমার মাকে বিয়ে করেছিলেন, তারপর এদেশে এসে আমাদের খবর নেননি। আমি বিদেশি লোক, প্রমাণ কোথায় পাবো? মৌলভী সাহেবেরা বলেন, মরা ব্যক্তির জান তার কবরের মধ্যে লুকিয়ে থাকে। আপনজনের ডাকে তারা কখনো কখনো গায়েবী আওয়াজ করে থাকেন। আসুন আপনারা আমার সঙ্গে বাপজানের কবরের কাছে গিয়ে একবার তাকে ডাক দিই। যদি তিনি কথা বলেন তবে প্রমাণ হবে আমি তার সত্যিকার ছেলে। এ কথা শুনে সকলেই রাজি হলো। কবরের কাছে এসে বালি ডাক ছেড়ে কাঁদতে লাগলো, বাপজান গো, তুমি মরে গেছো, আমাকে কিছু দেয়া যাও নাই। আমি যদি তোমার সত্যিকার ছেলে হই তবে আমার ডাকে সাড়া দাও। গাঁয়ের লোকেরা অবাক হয়ে শুনল। কবরের ভেতর থেকে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে। বালি তখন বলল, বাপজান গো, তোমার টাকা পয়সা সকলে ভাগ করে নিয়েছে, আমার কিছুই নাই, আমাকে কিছু দেয়া যাও। কবরের ভেতর থেকে ধুলি আওয়াজ করল, ও আমার সত্যিকার ছেলে, তোমরা ওকে 7 ছালা টাকা দাও, নতুবা তোমাদের খুব খারাপ হবে। সওদাগরের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করে বালিকে 7 ছালা টাকা দিয়ে দিল। সেই টাকা গুনে ছালাই পুরে একটা গরুর গাড়িতে বোঝাই করে বালি বাড়ি রওনা হলো। ধুলি কবরের মধ্যেই পড়ে থাকলো। একবারও বালি তার কথা মনে করল না। দুপুরবেলায় যখন কবরের কাছে কোনো জনমানব নেই, সেই সময় ধুলি কবর থেকে উঠে জানল বালি আগেভাগেই টাকা নিয়ে চলে গিয়েছে। সে তখন শহরের দোকান থেকে খুব দামি এক জোড়া জরির জুতা কিনল। তারপর যে পথ দিয়ে বালি গরুর গাড়ি নিয়ে গিয়েছিল তারই চাকার দাগ দেখে দৌড়াতে লাগলো। অল্পক্ষণের মধ্যে সে বালির কাছাকাছি এসে পৌঁছলো এবং অন্য পথে ঘুরে দৌড়ে তার খানিকটা সামনে গিয়ে একখানা জরির জুতা পথের মধ্যে রেখে দিল। তারপর আরও মাইল খানিক গিয়ে অপর জুতাখানা পথের আর এক জায়গায় রেখে দিয়ে সে একটা ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো। বালি গরুর গাড়ি নিয়ে যেতে যেতে দেখে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতা পড়ে আছে, কিন্তু একখানা জুতো দিয়ে কি কাজ হবে? পরতে তো পারবে না। জুতাখানা নেড়ে চেড়ে সে পথের মধ্যে ফেলে দিল। তারপর মাইলখানেক দূরে গিয়ে সে আর একখানা জুতা দেখতে পেল। তখন সে ভাবল, আগের জুতাখানা যদি সঙ্গে আনতাম তবে তো দুইখানা একসাথে করে বেশ পায়ে দিতে পারতাম, আর এই জুতাখানা আমার পায়েও বেশ লাগসই। তখন সে গাড়ি থামিয়ে আগের জুতাখানা আনবার জন্য দৌড় দিল। ইতিমধ্যে ঝোপের আড়াল থেকে ধুলি এসে গরুর গাড়িতে উঠে টাকা সমেত গাড়িখানা বাড়ির পথে চালিয়ে দিল।
এদিকে বালি দৌড়ে এসে গাড়ির কোনো খোঁজ পেল না। সে তখন বুঝতে পারল নিশ্চয়ই এটা ধুলির কাজ। সে দৌড়াতে দৌড়াতে ধুলির বাড়ির দিকে ছুটল। ধুলি টাকা পয়সা গুনে গেছে, মাটির তলে পুঁতে শোবার আয়োজন করছে। এমন সময় বালি এসে বলল, দোস্ত, সবই বুঝেছি, এবার টাকা পয়সা ভাগ করার আয়োজন করো। ধুলি বলল, দোস্ত, অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালে এসো, দুইজনে টাকা পয়সা ভাগ করে নেব। সারা রাত জেগে ধুলি তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করতে লাগলো কি করে বালিকে ঠকিয়ে 7 বস্তা টাকাই সে নিজে নেবে। পরদিন সকালে বালি এসে যখন তার দরজায় ঘা দিল, বউ তখন ডাক ছেড়ে কেঁদে উঠল, আজ রাত্রে তোমার দোস্ত মারা গিয়েছে, আমি এখন কোথায় যাইব গো। বালি জিজ্ঞেস করল, দোস্ত মরার আগে টাকা পয়সার কথা কিছু বলেছে? 7 ছালা টাকা আমরা কার লোক ঠকিয়ে এনেছি। বউ তো যেন আসমান থেকে পড়ল, কই না তো, 7 ছালা টাকা? আমাদের ঘরে একটা আদলা পয়সা পর্যন্ত নেই। ওগো, আমি কেমন করে বাঁচব গো, কে আমাকে খাওয়াইবে গো। বালি সবই বুঝল। সে বলল, বউ তুমি কেঁদো না, আমি তোমাকে বিপদে আপদে দেখব। আমার দোস্ত যখন মরেই গেছে, আমি তাকে কবর দিয়ে আসি। এই বলে সে ধুলির পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে চলল। টানতে টানতে তাকে কাঁটা গাছের মধ্যে দিয়ে নিয়ে যায়, ইটা ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে যায়। কাঁটার খোঁচায়, ইটের ঘষায় তার হাত পা ক্ষত বিক্ষত হয়ে যায়। তবু ধুলি কথা বলে না। কথা বললেই তো 7 বস্তার টাকার ভাগ দিতে হবে। এমন করে টানাটানিতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু তবুও ধুলি কথা বলে না। তখন তারা এসে পড়েছে এক বনের ভেতর। এখন অন্ধকারে বাড়ি ফিরবারও উপায় নেই। বালি ধুলিকে এক গাছতলায় রেখে সে নিজে গাছের ডালে উঠে বসে রইল। সে পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করে যাচ্ছিল। তারা দেখতে পেল গাছের তলায় একটি মড়া পড়ে আছে। দেখে ডাকাতের সর্দার বলল, আজ বড় শুভযাত্রা রে ভাই, পথে একটি মড়া দেখতে পেলাম। এই বলে তারা চলে গেল। রাত প্রায় শেষ হয়ে এসেছে। ডাকাতেরা 7 বস্তা টাকা ডাকাতি করে এনেছে। ফেরার সময় তারা এই গাছের তলায় এসে টাকা ভাগ করতে লাগলো। ডাকাতের সর্দার বলল, দেখো ভাই, এই মড়া দেখেছিলাম বলেই আজ আমরা এত টাকা পেলাম। এক কাজ করি, একে আমাদের টাকার একটা ভাগ দেই। অপর ডাকাত বলল, ও তো মরে গেছে, ওকে টাকা দিলে কাল হয়তো অন্য কেউ এসে নিয়ে যাবে, ও আর ভোগ করতে পারবে না। তার চাইতে এসো ভাই, এক কাজ করি, ওকে এখানে কবর খুঁড়ে মাটি দিয়ে যাই। তখন সকল ডাকাত একটি কবর খুঁড়ে যেই মড়াটিকে কবরে নামাতে যাবে, অমনি ধুলি হাত পা আছড়িয়ে চিৎকার করে উঠেছে। গাছের ওপর থেকে বালি তাদের ঘাড়ে লাফিয়ে পড়েছে। ভয়ের চোটে টাকা পয়সা ফেলে সমস্ত ডাকাত দিয়ে চম্পট। তখন 2 বন্ধু হাসতে হাসতে এ ওর সঙ্গে কোলাকুলি করল। তারপর সেই 7 বস্তা টাকা আগের 7 বস্তার সাথে যোগ করে তারা সমান সমান ভাগ করে নিল। ধন্যবাদ। পড়ছি জসিমউদ্দিনের লেখা ছোট গল্প ঠাকুর মশায়ের লাঠি। বামুন ঠাকুর কিছুই আয় করতে পারে না। পূজা আর্চা করে কী বা সে পায়? বউ দিনরাত খিটখিট করে, এটা আনো নাই, ওটা আনো নাই। শুধু কি এমন খিটখিটি? মাঝে মাঝে ঝাঁটা উঁচিয়ে ঠাকুর মশাইকে মেরে নাস্তা নাবুদ করে। কাহা তক আর এত সহ্য করা যায়? সব সময় বউ বলে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। সেদিন ঠাকুর মশাই বউকে বলল, তুমি আমাকে 4খানা রুটি বানিয়ে দাও, আমি বিদেশে যাব, দেখি কোথাও কোনো কিছু উপার্জন করতে পারি কি না। আপদ বিদায় হলেই বউ বাঁচে। সে 4খানা রুটি বানিয়ে দিল। রুটি 4খানা গামছার খোঁটে বেঁধে ঠাকুরমশাই ঘর থেকে বের হলো। যেতে যেতে দুপুরের বেলা গড়িয়ে পড়ে। মাথার রোদ পায়ে এসে লাগে। ঠাকুরমশাইয়ের ক্ষুধা পেল। সে সামনে একটা ইঁদারার ওপর বসল। বসে গামছার খোঁট হতে রুটি 4খানা খুলে নাড়াচাড়া করতে লাগলো। আর বিড়বিড় করে বলতে লাগলো, এই 4টার মধ্যে একটা খাই কি 2টা খাই? আমার এত ক্ষুধা পেয়েছে যে 4টা খেলেও পেট ভরবে না, কিন্তু কাল খাবো কি? সেই ইঁদারার মধ্যে 4 জন পরী ছিল। তারা ভাবল, ঠাকুরমশাই বুঝি আমাদের 4 জনকেই খেয়ে ফেলবে। তারা ভয়ে জড়সড় হয়ে হাত জোড় করে ঠাকুরমশাইকে বলল, আপনি আমাদের খাবেন না? তাদের ভয় দেখে ঠাকুরমশাইয়ের মনে সাহস হলো। সে বলল, তবে আমি কি খাবো, আমার বড্ড খিদে পেয়েছে। পরীরা নিজেদের মধ্যে একটু আলাপ করল। তারপর একটি হাঁড়ি এনে বলল, এই হাঁড়ি নিয়ে যান, এর মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাবেন পাবেন। হাঁড়ি পেয়ে ঠাকুরমশাই কি খুশি। প্রথমে সে হাঁড়ির ভেতর থেকে সন্দেশ বের করল,
তারপর রসগোল্লা, তারপর পান্তুয়া, তারপর মিহিদানা, আবার খাবো জামাই পিঠা, বউ পিঠা, আরও কত কি। টপাটপ টপাটপ খেতে খেতে পেটে যখন আর ধরে না, তখন হাঁড়ির মুখ বন্ধ করে ঢেকুর তুলতে তুলতে ঠাকুরমশাই বাড়ির পথে রওনা হলো। কিন্তু বেলা তখন ডুবে গিয়েছে, পথে অন্ধকার, রাত্রে একা একা পথ চলতে ভয় করে। সামনে ঠাকুরমশাইয়ের এক বন্ধুর বাড়ি, সেই বাড়িতে গিয়ে সে অতিথি হলো। মিষ্টির হাঁড়িটি কি করে পেয়েছে কাউকে তা না বলতে পেরে ঠাকুরের দম আটকে আসছিল। বন্ধুর বউ ঠাকুরমশাইয়ের জন্য রান্না করতে যাচ্ছিল। সে তাকে বলল, আজ আর তোমাদের রান্না করতে হবে না, আমার কাছে এই যে হাঁড়িটা দেখছো, এর মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যা চাবে তাই পাবে। একগাল হেসে বন্ধুর বউ সেই হাঁড়ির মধ্যে হাত দিয়ে দেখে, সত্যি সত্যি হাঁড়ির কাছে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাওয়া যায় সবই পাওয়া যায়। তখন ঠাকুরমশাই শুরু থেকে শেষ পর্যন্ত এই হাঁড়ি পাওয়ার কাহিনী বন্ধুর বউকে বলল। তারপর সারাদিনের পরিশ্রমে ঘুমিয়ে পড়ল। বন্ধুর বউ কিন্তু ঘুমালো না। সে মিষ্টির হাঁড়িটি সরিয়ে সেখানে সেই হাঁড়িটির মতো একই মাপের, একই রঙের আর একটি হাঁড়ি এনে রেখে দিল। সকালে বামুন ঠাকুর উঠে সেই নকল হাঁড়িটি নিয়ে জোরে জোরে পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু পথ কি ফুরাতে চায়? কতক্ষণে যে সে তার বউকে এই হাঁড়ি থেকে মিষ্টি খাওয়াতে পারবে? বাড়ির সামনে গিয়ে ঠাকুর জোরে জোরে তার বউকে বলল, শিগগির করে স্নান করে এসো। বউ জিজ্ঞেস করল, কেন? ঠাকুর বলল, পরে জানতে পারবে, তুমি শিগগির স্নান করে এসো, এই হাঁড়ির মধ্যে যা কিছু আছে তা পরে জানতে পারবে। বউ তাড়াতাড়ি স্নান করে আসলো। ঠাকুরমশাই তখন বলল, এই হাঁড়ির মধ্যে হাত দাও, সন্দেশ, রসগোল্লা যা চাবে তাই পাবে। এইটি তো সেই পরিদের দেওয়া সত্যিকার হাঁড়ি নয়। বন্ধুর বউ যে নকল হাঁড়িটি দিয়েছিল এটা সেটি। বউ হাঁড়ির ভেতর হাত দিয়ে বলল, রসগোল্লা খাবো, কিন্তু হাত শূন্য। বউ আবার হাঁড়ির মধ্যে হাত দিয়ে বলল, সন্দেশ খাবো, কিন্তু হাত শূন্য। বউ বুঝল ঠাকুর তাকে ফাঁকি দিয়েছে। তখন সে চোটে ঠাকুরকে মারতে আসলো। ঠাকুর কোনো রকমে পালিয়ে বাঁচল। পরদিন ঠাকুর বউকে অনেক অনুনয় বিনয় করে বলল, দেখো আমাকে আর 4খানা রুটি বানিয়ে দাও, আমি সত্যি সত্যি 1 হাঁড়ি সন্দেশ নিয়ে আসব। ঠাকুরের বউ হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে সামান্য কিছু আটা বের করে তাই দিয়ে 4খানা রুটি বানিয়ে ঠাকুরকে দিল। তা গামছায় বেঁধে ঠাকুর পথে রওনা দিল। তারপর সেই কুয়ার কাছে এসে 4খানা রুটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, 2টো খাবো না 4টা খাবো। কুয়ার ভিতর থেকে পরীরা তা শুনতে পেয়ে জোড়হাত করে ঠাকুরকে বলল, দেখুন আমাদের খাবেন না। ঠাকুর খুব রাগ করে বলল, তোমরা আমাকে নকল মিষ্টির হাঁড়ি দিয়েছিলে, বাড়িতে নিয়ে গিয়ে এত নাড়াচাড়া করলাম, একটা সন্দেশ, একটা রসগোল্লাও বের হলো না, আজ তোমাদের 4জনকেই গিলে খাবো, কোনো মাফ নেই। পরীরা নিজেদের মধ্যে কিছু আলাপ করে বলল, এই বাক্সটি নিয়ে যান, এর মধ্যে হাত দিলেই শাড়ি, গহনা যা কিছু চাবেন তাই পাবেন। বাক্সটি হাতে নিয়ে ঠাকুর বাড়ি রওনা হলো। পথের মধ্যে রাত হলো। ঠাকুর যে আবার সেই বন্ধুর বাড়ি অতিথি হলো। এবারও আগের মতোই বাক্সটি পাওয়ার সমস্ত ঘটনা বন্ধুর বউকে বলল। ঠাকুর ঘুমালে বন্ধুর বউ তার মাথার কাছ থেকে আসল বাক্সটি সরিয়ে অপর একটি নকল বাক্স সেখানে রেখে দিল। পরদিন সকালে সেই নকল বাক্সটি নিয়ে ঠাকুর বাড়ি গেল। বউকে বলল, জলদি স্নান করে এসো, এবার বাক্স এনেছি, এর মধ্যে হাত দিলেই শাড়ি, গহনা যা কিছু চাবে তাই পাবে। ঠাকুরের কথা বিশ্বাস করে বউ স্নান করে আসলো। তারপর সেই বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি চাইল, গহনা চাইল, কিন্তু বাক্স শূন্য, ঠন ঠন, কিছুই নেই তাতে। তখন রেগে বউ ঝাঁটা হাতে নিয়ে ঠাকুরমশাইকে বেদম মারল। পরদিন গাঁটনি বোঁচকা নিয়ে ঠাকুরমশাই বউকে বলল, তুমি যখন আমাকে দেখতে পারো না তখন আমি দেশ ছেড়ে চলেই যাচ্ছি, এই নাকে খত দিলাম, আর ফিরে আসবো না, দয়া করে আমাকে আর 4খানা রুটি বানিয়ে দাও। বউ ঝংকার দিয়ে উঠল, কোথায় পাবো আটা যে রুটি বানাবো? ঠাকুর অনেক কাকতি মিনতি করে বলল, পাড়া প্রতিবেশীর কাছ থেকে চেয়ে অন্তত আমাকে মাত্র 4খানা রুটি বানিয়ে দাও। বউ তাই করল। এ বাড়ি ও বাড়ি থেকে ধারকর্য করে আটা এনে ছোট্ট 4খানা রুটি বানিয়ে ঠাকুরের হাতে দিল। সেগুলো নিয়ে আগের মতো সেই কুয়ার উপরে বসে ঠাকুর বলতে লাগলো, 2টো খাবো না 4টা খাবো? পরীরা কুয়ার ভিতর থেকে উঠে এসে বলল, ঠাকুরমশাই আবার আমাদের খেতে চান কেন? ঠাকুরমশাই রেগে বললেন, খাবো না? সেবার আমাকে হাঁড়ি দিয়েছিলে, তা থেকে একটা সন্দেশও রসগোল্লা বের হলো না। এবার দিয়েছিলে বাক্স, তা থেকে 1খানা শাড়ি, গহনাও বের হলো না।
তোমাদের ফাঁকির জন্য আমি আমার বউয়ের হাতে কত না নাজেহাল হলাম, দেখো আমাকে মেরে কি করেছে। এই বলে ঠাকুরমশাই তার পিঠ দেখালো, সমস্ত পিঠ ভরে ঝাঁটার বাড়ির দাগ। পরীরা তখন একে একে ঠাকুরমশাইয়ের কাছে সব কথা শুনল। বাড়ি যাবার সময় ঠাকুর যে এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করে তাও জেনে নিল। তারা ঠাকুরকে বুঝিয়ে দিল, বন্ধুর বউ আপনার কাছ থেকে হাঁড়ি ও বাক্স বদলে নিয়েছে। পরীরা সকলে মিলে কি পরামর্শ করল। তারপর ঠাকুরকে বলল, এই লাঠিখানা দিলাম, সঙ্গে নিয়ে যান, যাকে যখন মারতে বলবেন লাঠি গিয়ে তখনই তাকে মারবে। লাঠি নিয়ে ঠাকুর আগের মতো সেই বন্ধুর বাড়িতে আসলো। বন্ধুর বউ এই কয়দিন সেই হাঁড়ি থেকে সন্দেশ রসগোল্লা খেয়ে আর সেই বাক্স থেকে শাড়ি গহনা পরে একেবারে নতুন মানুষ সেজেছে। একগাল হেসে বন্ধুর বউ জিজ্ঞেস করল, এবারে কি এনেছো ঠাকুর? ঠাকুর বলল, এবার এনেছি এই লাঠিখানা, যাকে মারতে বলবো লাঠি তাকেই মারবে। বউ অবিশ্বাসের অভিনয় করে বলল, ইস, তাই বিশ্বাস হয়? আচ্ছা দেখাও তো কি করে তোমার লাঠি। ঠাকুর লাঠিকে বলল, লাঠি যাও আমার বন্ধুর বউকে একটু লাঠি পেটা করো। ঠাকুরের আদেশে লাঠি গিয়ে বন্ধুর বউকে মারতে লাগলো। বউ কেঁদে ঠাকুরের পায়ে পড়ল। ঠাকুর বলতে লাগলো, তবে আনো আমার সেই আসল মিষ্টির হাঁড়ি, আনো আমার সেই আসল শাড়ি গহনার বাক্স, তবে লাঠিকে মারতে বারণ করব। বউ আর কি করে, লাঠির বাড়িতে তার সমস্ত শরীর ঝালাপালা হয়েছে। সেই হাঁড়ি আর বাক্স এনে ঠাকুরের সামনে তাড়াতাড়ি রাখল। ঠাকুর লাঠিকে মারতে বারণ করল। বন্ধুর বউ হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সকালে হাতে লাঠি আর দুই বগলে হাঁড়ি আর বাক্স নিয়ে ঠাকুর বাড়ি রওনা দিল। বাড়ির সামনে এসেই ঠাকুর ডাক ছাড়ল, বউ শিগগির যাও, স্নান করে আসো। পরপর 2 দিন ঠাকুরমশাই ফাঁকি দিয়ে বউকে এই 7 সকালে স্নান করিয়েছে। শীতকালের সকালে স্নান করা কি কম কষ্ট? বউ ঝাঁটা নিয়ে ঠাকুরমশাইকে মারতে আসলো। বলল, আবার তুই কেন ফিরে আসলি? বউ যেই ঠাকুরের গায়ে ঝাঁটার বাড়ি তুলেছে অমনি ঠাকুর লাঠিকে আদেশ করল, লাঠি যাও তো দেখি কেন আমার বউ আমার কথা শোনে না, তাকে একটু লাঠি পেটা করে এসো। লাঠি অমনি গিয়ে বউয়ের ঘাড়ে সপাসপ বাড়ি মারতে লাগলো। বউ এদিক থেকে ওদিকে যায়, লাঠি তার পিছে পিছে ছোটে, ওদিক থেকে সেদিকে যায়, লাঠি তার পিছে পিছে ছোটে। বউ যখন হাত জোড় করে ঠাকুরের পায়ের ওপর দণ্ডবত, শিগগির তোমার লাঠি থামাও, লাঠির বাড়িতে আমার পিঠ ঝালাপালা হয়ে গেল। ঠাকুর তখন বলল, তবে যাও শিগগির স্নান করে এসো। বউ বগলে কাপড় নিয়ে বলল, এই আমি স্নান করতে যাচ্ছি। ঠাকুর তখন লাঠিকে থামালো। বউ স্নান করে আসলে ঠাকুর বলল, এই বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি গহনা চাও। বউ বাক্সের মধ্যে হাত দিয়ে শাড়ি পেল, নানা রকমের গহনা পেল। সেসব পরে একগাল হেসে ঠাকুরমশাইয়ের সামনে এসে দাঁড়ালো। ঠাকুরমশাই তখন অপর হাঁড়িটি দেখিয়ে বলল, এই হাঁড়ির মধ্যে হাত দিয়ে সন্দেশ চাও, রসগোল্লা চাও, তোমার যা কিছু খেতে ইচ্ছে করে তা চাও। হাঁড়ির মধ্যে হাত দিয়ে বউ সন্দেশ চাইল, সন্দেশ পেল, রসগোল্লা চাইল, রসগোল্লাও পেল, আর যা যা চাইল তাও পেল। তখন ঠাকুর আর তার বউ দুইজনে মনের খুশিতে খেয়ে ঢেকুর তুলতে লাগলো। এরপরে যদি বউ কোনো দিন ঠাকুরমশাইয়ের ওপর রাগ করতে যায়, ঠাকুর অমনি তার লাঠি দেখায়, বউয়ের রাগ গলে পানি হয়ে যায়। ধন্যবাদ।